অনার আবিদের সাথে আজ ভারী চেঁচাতেই হচ্ছে সুজনাকে। দুজনের ওপর রেগেমেগে তাকাচ্ছে শুধু। পড়ার মনোযোগ নেই অনা, চাইতে আবিদ বেশি দুষ্ট। বোনকে ঠাস ঠাস করে মারতে তার দ্বিধা নেই। সুজনা গালে হাত রেখে বলল, আপনি যদি বোনকে সরি না বলেন, আদর না করেন, তাহলে কাল থেকে সুজান আর আসবে না, কখনোই না, বুঝেছেন? সুজনকে আর কখনোই দেখবেন না। আদিব এবার অনার দিকে তাকালো, আবারও কিছুক্ষণ থম মেরে বসে রইল। সুজনা বলল, ওকে, আমি তাহলে চলে যাই। চেয়ার নড়ার সাথে সাথে আবিদ অনার কপালে একপাশে লালা লাগিয়ে আদর করল। বলল, চরি পচা মেয়ে। সুজান আনা যাবে না কেমন? সুজনা মিষ্টি হেসে বলল, ওয়াও গুড, এভাবে আদর করবেন? বোনকে কেউ মারে? তন্নমধ্যে সুজনা ফোন বেজে উঠল। কোনো মেসেজ এসেছে বোধ হয়। সুজনা ফোন তুলে নিতেই দেখল নোটিফিকেশনে ট্যাপ করতে ফেসবুকে নিয়ে গেল। সেখানে নোটিফিকেশনে লেখা আছে, আবিদ ফারদিন, রিপ্লাই টু ইয়োর কমেন্ট। মাত্রই দিল। সুজনা কমেন্টটা চেক করতে গিয়ে দেখল সুজনার কমেন্টের উত্তর দিয়েছে আবিদ। সুজনার আইডি থেকে লেখা লুকিং গর্জিয়াস, আর তাতে অভিক উত্তর দিয়েছে রিয়ালি। সুজনা মাথা হেট। উফ, শান্তনী বজ্জাত এটা করল কি? আর কেমন একটা প্রতিক্রিয়া দিলেন উনি। সুজনা দ্রুত রিমুভ করলো তার কমেন্টটা। দরজা ঠেলে কফি নিয়ে প্রবেশ করলো অভিক। সুজনার পাশে চেয়ার টেনে নিয়ে বসতেই সুজনা ভীত সম্বস্থিত লজ্জিত হয়ে এক পলক তাকাতেই অভিক একগাল হাসল। পকেট থেকে ফোন বের করে মগে চকলেট রঙা আর সাদা মিশেল কফি দেখিয়ে বলল, লুকিং গর্জিয়াস। সুজনা মাথা নামিয়ে ছোট করেই বলল, আমি বলিনি। হ্যাঁ জানি, ভূতে বলেছে। সুজনা জোর দিয়ে বলল, বললাম তো আমি বলিনি, আমি বললাম তো ভূতে বলেছে। সুজনা গাল ফোলা, চোখে মুখে আর চোখে তাকালো। আবিক হাসলো আবারও, বলল, আমি রস, আপনি মালাই, চলেন দুজনে বিয়ে করে পালাই। সুজনা চমকে উঠে বলল, হ্যাঁ? আবিক হো হো করে হেসে উঠল, ঘর কাঁপিয়ে বলল, এটা কমেন্ট ছিল সুজনা। সুজনা লজ্জিত মুখে ফিরিয়ে নিল। দরজা ঠেলে আনিকা ভিতরে এলো। আবিক আর সুজনা দুজনেই ঘাড় ঘুরে তাকালো। আনিকা বলল, সুজনা, যাওয়ার সময় ছোটো মা আপনাকে দেখা করে যেতে বলেছে। আপনার মা তো অনেক ভালো টেইলারিং জানে। ফুল হাতা ব্লাউজ সেলাই করাতে দেবে নাকি? আমারও কিছু 3 পিস আছে, ওগুলো নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে? সুজনা মাথা দুলিয়ে বলল, না, সমস্যা হবে কেন, নিয়ে যাব। আবিককে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে দেখে আনিকা বলল, হা করে কি দেখছিস? তোকে তোর ভাই ডাকছে। কেন? কখন ডেকেছে? আমি কি জানি? বলল, অভিকে ডেকে দাও। অভিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলো, সুজনা, যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবেন। ও চলে যেতেই আনিকা চেয়ারটা টেনে বসে পড়ল। ওরা মা ছেলে পেয়েছে আপনাকে। সুজনা হাসলো। অনার আবিদ একবার আনিকা আরেকবার সুজনার দিকে তাকালো, বলল, আম্মু, সুজান অভির বন্ধু। আনিকা ফিক করে হেসে উঠল, বলল, অভি সুজানের টিচার। দুজনেই ঠোঁট গোল গোল করে বলল, ওহো টিচার, অনা বলল, অভি সুজান কি মারে? সুজনা হেসে উঠল। আনিকা গাল টেনে দিয়ে বলল, সুজান দুষ্টুমি করে না, তাই মারে না। সুজনা বলল, কেন, আমি কি আপনাদেরকে মারি? আদি পেন্সিল থামিয়ে বলল, সুজান বকা দাও। আমি বকা দেই? সুজান বোকা দিচ্ছে। আনিকা বলল, বাবারে বাবা, আমি যাই। আমি থাকলে একটা পড়াও পড়বে না। চলে যেতে গিয়ে আবারও একটু থামলো। আনিকা বলল, সুজনা, আপনাকে থ্যাঙ্কস। খুব ঠান্ডা মাথায় একটা টিউটর খুঁজেছিলাম আপনার মতো।
অভি সত্যি মানুষ চেনে। সুজনা হাসল। আনিকা চলে গেল। আবিদ বলল, সুজন 2 নাই। সুজনা তার খাতা দেখল। ঘোড়ার ডিমের মতো লেখাগুলো দেখে হেসে বলল, 2 লিখলেই তো থাকবে, লিখুন। আচ্ছা, লিখি। সুজনা গালে হাত দিয়ে দুজনের দিকে তাকিয়ে ভাবল, তারা কাছেও দুটো প্রশ্ন উত্তর নেই। আমার সেলাই কাজ করে ওনাদের কে বলল? সে তো বলেনি। তাহলে সাইফ ভাইয়ের সাথে কি স্যারের ডিল হয়েছিল? বাপরে বাপ, তাকে আগে থেকে চিনে এই লোক আর সেই শাড়ি পরে সেগুন বাগিচায় ঢং করতে গিয়েছিল। ছি ছি। পড়ানো শেষে নিচে গেল সে। আজ 2 ছেলের সাথে, আজাদ সাহেব আর আজিম সাহেব, 2 ভাইয়ের দেখা পেল সুজনা। 2 ছেলের সাথে জমিয়ে চায়ের আড্ডা দিচ্ছে। সাথে ওনাদের মা জননী তো আছেন। সুজনাকে দেখে ওনাদের খোঁজ গল্প ভাটা পড়ল। অনা আর আদিপ সুজনার পিছন থেকে দৌড়ে এসে ওনাদের কোলে গিয়ে বসলেন। সুজনাকে বলল, সুজান সুজান, আসো আসো, চা খেতে আসো। বৃদ্ধা মমতাজ বেগম শুরুতেই হাসলেন সুজনার সাথে। সুজনাও প্রতি উত্তরে হাসল। এসো এসো বোন, বসো। না দাদু, আন্টি আমাকে দেখা করতে বলেছেন তাই। আবিব মনোযোগ দিয়ে ফোন টিপছে। সালমা বেগম একটা চায়ের কাপ নিয়ে এলেন। আজাদ সাহেব দিকে চা বাড়িয়ে দিয়ে বলল, দাদা আপনার চিনি ছাড়া। আজাদ সাহেব কাপটা নিতেই উনি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে সুজনার দিকে এগিয়ে এলেন। বললেন, চলো আমার ঘরে, তোমার মাকে বলবে ভালো করে সেলাই করতে, ঠিক আছে? তোমার মা তো ভালো কেকও বানাতে জানে। তোমার মাকে বলো কেকের দোকান দিতে। সুজনা ভারী অবাক হলো। সালমা বেগমের পিছনে যেতে যেতে বলল, আমার কেক মাঝে মধ্যে বানায়, এটা তো আপনিও পারেন বানাতে। আমার কেক খেয়ে এত প্রশংসা কেউ করবে না। কেউ আমার প্রশংসা করেছে? শুনেছি বলেই তো বলছি। সুজনা নিজেও বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। এসব ওনাদের কে বলেছে? প্রশ্নটা সরাসরি করাতে কি বেয়াদবি হবে? যে মহিলা বাবা থাক, আবিদের আম্মুর কাছ থেকে জেনে নেবে সে। সালমা বেগমের পিছনে পিছনে ওনার ঘরে গেল সুজনা। কি গোছালো রুমটা, ফ্লোরটা চকচকে তকতকে, বিছানা চাদরটা একটু কুচকানো না, ড্রেসিং টেবিলের আয়নাটাও পরিষ্কার, পাপোশটাও অমলিন। আম্মা তাকে বলেছে ঘরে এই জিনিসগুলো যাদের পরিষ্কার থাকে তারা খুবই শুচিশুদ্ধ। এই মহিলাও তেমন। সুজনাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সালমা বেগম বলেন, কি হলো, এসো। সুজনা জুতো খুলে রুমে পা রাখল। সালমা বেগম আলমিরা থেকে 2টো ব্যাগ বের করলেন, বিছানার উপর রেখে বলেন, বসো। সব বলে বলে করাতে হয় কেন? সুজনা মাথা নামিয়ে দিল। ওকে এক নজর দেখে শপিং ব্যাগ থেকে ব্লাউজের কাপড়গুলো বের করলেন সালমা বেগম। বলেন, এখানে 4টা ব্লাউজের কাপড় আছে, একটা আস্তর দিয়ে আর 3টে সুতির, 2টো ফুল হাতা আর 2টো 3/4, বুঝেছ? সেলাই করা একটা দিলাম, এটা থেকে মাপ নিতে বলবে, বেশি ঝুল বা বেশি টাইট না, সেম এই মাপে। সুজনা মাথা দুলালো। উনি বললেন, তুমিও তোমার মা থেকে শিখে নিলে তো পারো। আমি পারি আন্টি, পড়াশোনা আর এদিক ওদিক দৌড়াদৌড়ির জন্য হয়ে ওঠে না। বাহ, তাহলে ভালোই। কেকও বানাতে পারো? আমার মতো করে ডেকোরেশন করতে পারি না, বেকিং করতে পারি। আচ্ছা, অবির বিয়ের কেকটা তোমার মাকে দিয়ে করাবো আমি। সুজনা মাথা নাড়ালো। আচ্ছা। আনিকা চলে এলো কয়েকটা ব্যাগ নিয়ে। তার সাথে অনা, আদিবও এসেছে। আনিকা ব্যাগগুলো বিছানা রেখে বলল, ও মা, এতগুলো ব্যাগ সুজনা নিয়ে যাবে কি করে? কেন, ও তো গাড়িতে করে যাবে। এই মেয়ে পারবেন না নিয়ে যেতে?
পারবো। আনিকা ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, 3টে লিলেন 3 পিস আছে এখানে, এগুলো বাসায় পরবো। মাপটাও দিয়েছি, ওটার মতো করে সেলাই করলে হয়ে যাবে। আর সালোয়ারগুলো মুহুরি 3 ইঞ্চি ব্যাস। আচ্ছা, আর শোনেন, অভি কিছুদিন আগে কতগুলো লেস কিনে নিয়ে এলো, এগুলো আপনি নিয়ে যান, আপনার মায়ের কাজে লাগবে। সুজনা সেগুলো দেখে বলল, স্যার এগুলো অনার জন্য কিনেছে, তো এগুলো কি খেলনার জিনিস যে অনা এগুলো নিয়ে খেলবে? সালমা বেগম কপাল চাপড়ে বললেন, দেখেছ, কিছুদিন পর নিজেই বাচ্চার বাপ হবে। আমার এই ছেলেটার কাণ্ডজ্ঞান কখন হবে কে আল্লাহ মামুল। এগুলো খেলনার জিনিস। সুজনা বলল, না, এগুলো তোর কাপড়ে লাগানোর জন্য কিনে। তুমি তোমার স্যারের হয়ে কথা বলো না মেয়ে, ও আমার ছেলে, বুঝেছ? ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাছ থেকে দূরে ছিল তো, তাই এরকম হয়েছে। বাপে ছেলেকে বিদেশ পাঠিয়ে সুশিক্ষিত করেছে, আর এদিকে মায়ের কাছ থেকে দূর থেকে আমার ছেলেটা হাবাগোবা হয়ে ফিরে এসেছে। সুজনা হাসি পেলেও সে হাসল না। তবে আনিকা হেসে বলে উঠল, ছোট মা, তোমার ছেলেকে দেখতে অমন লাগে, ও আসলে তেমনটা নয়। কি বলতে চাইছো? আমি ওকে বুঝি না? না না ছোট মা, সেটা বলতে চাইনি। অভি যথেষ্ট চালাক। কেন হাবাগোবা বলো? আমি সেটা বুঝি না? তুমি মা তো, মায়ের কাছে সব ছেলে মেয়ে হাবাগোবা, এটা ওটা। আম্মা তো আমাকে বলতো আমি কাজ পারি না, করি না, কথা শুনি না, কিন্তু তুমি বলো আমি কি কাজ পারি না, করি না, কথা শুনি না? শোনো শোনো তো, তোমার মা ভুল বলে, আমিও ভুল বলবো নাকি? আনিকা এবার হতাশ হলো। বলো, আচ্ছা আচ্ছা, তুমি ঠিক। হ্যাঁ, ভুল হবে কেন? নইলে তোমার কাকার মতো বজ্জাত লোকের সাথে সংসার করতে পেরেছি। বুঝতে পেরেছি। আর শোনো, আমার অভি এতটা হাবাগোবা নয়। আমি ওগুলো এমনি বলি। ওগুলো শুনলে আমার ছেলে কষ্ট পাবে, ভাববে মা আমাকে এসব ভাবে। বলে উনি চলে গেলেন। উনি যেতেই সুজনা আর আনিকা হাঁপ ছাড়ল। ছোট মার কথা বললেন না। সুজনা সারাক্ষণ এভাবেই বলে, কিন্তু কাকাই এই পাগল মহিলাটাকে কতটা চোখে হারায় জানেন? ঘরেও নাকি ছেড়েছিল ওনাদের বিয়ের আগে, নাকি কি যুদ্ধ বাড়িতে, কি বলেন? লাভ ম্যারেজ বলে ফিক করে হাসল আনিকা। সুজনা লজ্জা পেয়ে গেল। এমা, আপনি লজ্জা পাচ্ছেন? এই যা যা বলবো না, আপনি এখনও আমার সাথে ফ্রি হতে পারেননি। তেমনটা না। আচ্ছা বাদ, লেসগুলো নিয়ে যান, আন্টিকে দিয়ে দেবেন, দেখবেন উনি কাজে লাগিয়ে নেবে। সুজনা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাত 10টা। ঘরে ঘড়ির কাঁটা। ভিতর রুম থেকে হইচই আসতেই সাজিয়া বেগম কাপড় কাটা বাদ রেখে সেদিকে গেল। সুজনা রোজা আর সাইমের লুডো খেলছে। সুজনাকে ও বাচ্চাদের মতো খেলতে দেখে সাজিয়া বেগম হাসলেন। সুজনা দরজার কাছাকাছি মাকে দাঁড়াতে দেখে বলল, কিছু বলবেন আম্মা? উনি মাথা নাড়ালেন দুপাশে। সুজনা হাসল, বলল, আজ বকো না, আর সাইব ভাইয়ে বলো না, শুধু আজকেই খেলছি, নইলে ওদের পিটাবে। ঠিক আছে রুজু, আজকে তোর আপার সাথে খেয়ে যাস, চিংড়ি রেঁধেছি। সত্যি? উফ ভাইয়া, আর মায়ের জন্য বাসায় চিংড়িও আনে না আব্বা। সাইম বলল, তোর লালা পড়া শুরু হয়ে গেছে না রাক্ষসী? রোজা গাল ফুলিয়ে তাকালো। সুজনা বলল, এই চুপ, তোদের সারাক্ষণ ঝগড়া। সাজিয়া বেগম বলেন, ওর সাথে ঝামেলা না করতে কতবার বারণ করেছি বাবু। সাইম মাথা নাড়িয়ে খেলায় মনোযোগ দিল। খেলা শেষ হলেই, এদিক আসিস সুজু,
ওকে আম্মা, যাচ্ছি এক্ষুনি। খেলা শেষ হতেই সুজনা মায়ের কাছে গেল। উনি কাপড় কাটছেন। সুজনা কুঁচকে যাওয়া কাপড়টা মেল নিয়ে বললেন, যার ব্লাউজ এনেছি উনি কি বললেন জানো আম্মা? বলেছেন তোমাকে কেকের দোকান দিতে। সাজিয়া বেগম হাসলেন। সুজনা বলো, আচ্ছা, আর একটা কথা আম্মা, ওনারা কি করে তোমার সম্বন্ধে এত কিছু জানেন? উফ, আমি এত কথা ভুলে যাই কেমনে? ওই বাড়ি থেকে জপে জপে আসলাম, এই প্রশ্নটা কেমনে চেনে আম্মা? তোর খাতিরে চেনে। আমার খাতিরে কিভাবে? আমি তো বলিনি কিছু। কেন বলিসনি? খারাপ লাগে? মাকে পেছন থেকে জড়িয়ে ধরল সুজনা। কী সব বলো আম্মা, তুমি আমার চোখের সেরার সেরা। আমি তো গর্ব করে তোমাকে নিয়ে। উনি হাসলেন মেয়ের কথায়, হাত বুলিয়ে চুলে চুমু খেলেন। বললেন, হয়েছে, না বলো কেমনে চেনে? সময় হলে বলবো। কেন এমন করছো আম্মা? বলো না সুজনা, অধৈর্য মানুষ আমার পছন্দ না। এবার মাকে ছেড়ে দিল সে। পাণ্ডু মুখটা দেখে মায়ের মন ব্যথিত হলো বোধ হয়। তাই বলেন, তুই যাদের পড়াস ওদের মামা বাড়ি থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। সুজনা রুষ্ট ক্ষিপ্ত কান্না মুখর চোখে মায়ের দিকে চাইল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? সম্বন্ধ এলো আর হ্যাঁ বলে দিলি? ভালো, খুব ভালো। কাল থেকে পড়াশোনা, চাকরি, টিউশনি সব বাদ। শুধু বিয়ের পিঁড়িতে বসবো আমি। মায়ের কথা না শুনে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল সুজনা। দরজা বন্ধ দেখে চিন্তিত হলেন সাজিয়া বেগম। সায়েম আর রোজাকে সবটা বলতেই ওরা দুজনেই দরজা ধাক্কালো। সায়েম বলো, আপা দরজা খোল। এই আপা, আম্মা ডাকছে তো। আমি ঘুমাচ্ছি, ডাকিস না। খাবি না? না। সায়েমকে দরজার কাছ থেকে সরাতে বললেন সাজিয়া বেগম। সায়েম সরে গেল। উনি দরজা টোকা দিয়ে বলেন, আমি বলে দিয়েছি ওনাদের এখন কোনো বিয়ে শাদী হবে না। মেয়েদের অনেক ধৈর্যশালী হতে হয়। এত অধৈর্য হলে তাদের কপালে দুঃখ থাকে সুজনা। ভেতর থেকে কান্না মিশ্রিত গলায় আওয়াজ ভেসে এলো, তুমি তো অনেক ধৈর্যশালী আম্মা, তাহলে তোমার কপালে কেন এত দুঃখ? সুজনা, আমি মা হই, মায়ের সাথে এভাবে কথা বলে না কেউ। তুমি আমার সাথে সব কথা শেয়ার করো, এটা করলে না কেন? আমি তোকে না জানিয়ে কি এমন করেছি? কথা বলেছ, এটাও পাপ করেছ। আমি তোমার অবাধ্য কখনো হইনি আম্মা। আমাকে আমার মতো করে থাকতে দাও। আব্বা থাকলে আমার সব অনুরোধ শুনতো। তোর আব্বা নেই, তাই তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে। তুই কি জানিস ওদের সম্পর্কে না জেনে এতটা অস্থির হওয়া ঠিক না। তোর সব সময় খেয়াল রাখা উচিত, আমি ছাড়া আর কেউ তোর অভিভাবক নয়। না তোর বাবা আছে, না আছে একজন বড় ভাই আছে। মাথার উপর ছাদ বলতে আমি আছি সুজনা। আমি বেঁচে থাকতে একটা ভালো ছেলে হাতে তোকে তুলে দিতে চাই। এটা আমার দোষ? আমি কি বিয়ে করব না বলেছি আম্মা? করবি, সেটা কখন বলেছিস শুনি? বলেছি তো। আমাকে পড়াশোনা শেষ করতে দাও। পড়াশোনা শেষ হলে বিয়ে নামবে। আমি চাই না তারা অপেক্ষায় থাকুক, সেটা তাদের ইচ্ছে। আমি শুধু আমার মতামত জানাবো। তুমি এখনও আমার সাথে আপোষ করছো না আম্মা। আপোষ আমি করব না। কোনো মা মেয়ের জন্য এমন ভালো সম্বন্ধ পেলে কখনো উপেক্ষা করবে না। আমিও পারবো না। আমার মেয়ে বিশ্ব সুন্দরী না, বাবার আদরের রাজকন্যা না। আমার তাকে নিয়ে এত ভাব নেওয়ার দরকারও নেই। ঠিক আছে, হ্যাঁ বলে দাও। কসম, পড়াশোনা করতে আমাকে বলবে না। সাজিয়া বেগম এবার বেশ রেগে গিয়ে বলেন, সুজনা, এক চড়ে দাঁত ফেলে দিব। অনেকক্ষণ ঠান্ডা মাথায় বুঝিয়েছি, দরজা খোল। প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছি তোকে। আমার কথা কোনো দাম নেই না? বাপ মরার পর দুটোকে ফেলে
অন্য কোথাও চলে যাওয়া উচিত ছিল। সুজনা বালিশ থেকে মুখ তুলল, নাক টেনে বলল, আমাকে আর কথা শুনিও না আম্মা, তুমি যা বলবে তাই করব। এখন অন্তত আমার মতো করে থাকতে দাও। আমার কথা বোঝার চেষ্টা করেছিস এখন পর্যন্ত তুই? আমি বলেছি তোকে এখনই বিয়ে দেব, তাহলে যখন দেবে তখন কথা বলবে, এখন সব যোগাযোগ বন্ধ করো। মেয়ের এমন কথায় দাঁতে লাগলো ওনার। চেঁচিয়ে বলল, নিমু খারাপ, বাপের 14 গোষ্ঠীর মতো হয়েছিস না। ওই মানুষগুলো যেচে পড়ে সম্বন্ধ নিয়ে এসেছে, সেটা ওনাদের ভুল হয়েছে। এজন্যই বলি কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোরও সেই দশা হয়েছে। তোর জন্য মদ গাঁজাখোর সম্বন্ধ আসা দরকার ছিল। তুই কি একবারও ছেলেটার সম্পর্কে জানার চেষ্টা করেছিস? যখন বিয়ে করব তখন জেনে নেব। কারোর সাথে কেন আমাকে চুক্তিতে জড়াতে হবে যে ফাইনালি পরে বিয়েতে বসবো? আমার অনেক স্বপ্ন, তুমি এভাবে বিয়ে বিয়ে করে সব নষ্ট করে দিও না। নিজের মতো করে থাকার কোনো ইচ্ছে আমারও থাকতে পারে না? দরজা খোল, আমার কথা আছে তোর সাথে। রোজা, তোকে আপা ডাকছে বোধ হয়। রোজা মাথা দুলালো। হ্যাঁ আন্টি, যাচ্ছি। আপাকে বকো না, আবার রাগ করো না, ভাত খেয়ে নাও। রোজা চলে যেতেই সাইমও চলে গেল মায়ের ইশারায়। ওরা যেতেই সাজিয়া বেগম প্রশ্ন করলেন, নাকি কোথাও কারোর সাথে কিছু আছে, কিন্তু আমি জানি না। সুজনা এবার চাদর আঁকড়ে ধরল, বিছানা থেকে উঠে বসলো, চোখ মুছে বলল, আমার ওপর তোমার এই বিশ্বাস? তুমি আমাকে এইটুকু চিনলে আম্মা? আমাকে বলতে বাধ্য করছিস। আমি কখনই এসব প্রশ্ন তোকে করতাম না। কেন অবাধ্য হচ্ছিস বলতো? আমার কথাটা বোঝার চেষ্টা করো মা আমার। আমাকে পর করে দেওয়া এত তাড়া কেন তোমার আম্মা? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা না করলে আমি দরজা খুলব না। কতক্ষণ দরজা না খুলে থাকবি? 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, একদিন, দুদিন, কতদিন থাকবি? আমাকে এখনও চিনিসনি। কোনো আকপাশতা না ভেবে 2 বাচ্চাকে নিয়ে এই শহরে উঠেছি আমি। তোদের দুবেলা আহার জুটিয়েছি, ভালো স্কুল কলেজে পড়াশোনা করিয়েছি। কারো কোনো সাহায্য নেইনি আমি। নিজের মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে করছি। আমিও তোকে দরজা খুলতে বলবো না। তুই তেরা হলে আমি তো চাইতে বেশি তেরা। সুজন আমাকে বোঝাতে না পেরে হতাশ হয়ে আবার ঢলে পড়ল বিছানায়। সাজিয়া বেগম চলে গেলেন। বহুদিন পর নিজেকে একটু হতাশ দেখালো। মেয়েটা কেন যে নিজের ভালোটা বুঝে না। ফোনে মেসেজে অসংখ্য রিংটোনের আওয়াজ যখন ধ্যান ভাঙল, তখন ফোন হাতে নিয়ে সে বন্ধুমহলের আড্ডা গ্রুপে অসংখ্য মেসেজ আসছে আর যাচ্ছে, দুরান্ত চ্যাটিং চলছে। মাত্র গ্রুপের নাম পাল্টিয়েছে আহির। ফানি এক্সপ্রেস থেকে ট্যালেন্টেড বেয়াদবদের মজলিস, এ নিয়ে তীব্র প্রতিবাদ চলছে। আর না পেরে নিখিল চেঞ্জ করে লিখল, পিং পাং পুং চিং চাং চুং। সুজনা হাসি পেল তাদের মেসেজের সিন করতে দেখে। মেহুল বলল, সুজু আজ চুপচাপ কেন? আহির বলল, পড়তাছে, মনোযোগ দে। জাহিন বলল, গাইস আমি কিছু বলি? আহি বলল, আগে মুতে আয়, তারপর বল। লজ্জা পাওয়া ইমোজি দিল জাহিন। বাকি সবাই হাহা রিয়েক্ট দিয়ে বলল, শান্তা বল, ট্যালেন্টেড বেয়াদবদের জায়গায় পিং পাং পুং চিং চাং চুইং হবে না। সুজনা কিছু বল বোন। আহির বলল, তোর মতো আদবেই গ্রুপে কি করে? যা জামাই লইয়া ভাগ, তুই বউ লইয়া ভাগ। ও তোর বউ তো পোয়াতি। আহিন নাক ছিটকানো ইমোজি দিয়ে বলল, সে। শান্তা লিখল, সুজনা লিখল, ঝগড়া থামা, কলে আসবি তোরা? সবাই ইয়েস লিখল। কয়েক সেকেন্ড ভিতরে সবাই ভিডিও কলে যোগ দিল। সুজনা চোখ মুখ স্বাভাবিক করে বলল, আজ একটা ঘটনা ঘটেছে। আজ
শান্তা কী করলো জানিস? আবিক স্যারের পেজে আমার আইডি দিয়ে কমেন্ট করে দিল। আমি কি লজ্জাটা না বললাম? মানে এরকম কেউ করে? আমি তো প্রচুর বকেছি তোকে শান্তা। মেহুল প্রশ্ন করলো। কি বলিস? কিভাবে বললি? বাকিরা সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ বল বল। শান্তা হাত দিয়ে মুখ টিপে বসে রইল। সুজনা ধীরে সুস্থে বলল, ওদের পড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি কমেন্টের উত্তর এলো। স্যার তখনই এলো। মানে ইজ্জত সম্মান সব শেষ। সবাই এবার ভুরু কুঁচকে তাকালো। কি বলিস এসব? স্যার ওখানে কি করে? নিখিল নড়ে চড়ে বসে বলল, আচ্ছা তুই স্যারের বাড়িতে পড়াতে যাস? ওহ মাই আল্লাহ। সবাই হইচই বাঁধিয়ে ফেললো। সুজনা মাথায় হাত দিল। কি বলে ফেললো সে? থাকবে, আজ বলে দিবে। তুই আমাদের কাছে থেকে এতদিন লুকোলি? 2 নাম্বার গেটে নাকি স্যারের বাড়ি? ওরে বাবারে সুজনা, তুই এতদিন বললি না? জাইন বলল, নো নো সুজনা, এটা ঠিক হয় নাই। সুজনা মুখ ঢেকে নিল, তারপর হাত সরিয়ে বলল, সরি দোস্ত, তারা খেয়াল করলো বোধ হয়। সবার সমস্বরে বলে উঠল, কিরে তুই কেঁদেছিলি নাকি? সবার প্রশ্ন শুনে নিজেই চুপ মেরে গেল সুজনা। বলল, আরে না না, শুয়েছিলাম তাই চোখ ফুলেছে। যেটা বলেছিলাম আসলে আমি নিশ্চয় কেঁদেছিলি তুই। আহির হেসে বলল, জামাইয়ের লেগে কাটতেছস? একদম চাপলেস থাক বোন, তোর জামাই ধরে আনার দায়িত্ব আমার। হালারে 1 সেকেন্ডের সময়ও দিব না, ধইরে লই আসুম। সুজনা হেসে ফেলল, বলো ধুর। মেহুল বলল, স্যারের বাড়িতে যাস আর লুকালি? আহারে তোদের বলবো বলবো করে বলা হয়নি। ওসব ক্লাসে বলা বলি করিস না দোস্ত। স্যারের ভাইপো ভাইজি দুটোকে পড়াই বুঝলি। আগামী মাস থেকে আর পড়াবো না। কেন পড়াবি না কেন? বললাম না একটা চাকরি পাইছি। সবার মুখ গম্ভীর হয়ে উঠল এবার। জাইন বলল, চাকরি করবি আর পড়াবি কখন? আমাদের তো প্রাইভেটও নিতে হবে। কখন হবে এসব? তোরা হেল্প করবি? তোরাই তো আমার ভরসা। শান্তা বলল, হ্যাঁ সে তো করবই, কিন্তু চাকরির কোন টাইমে? দিনে 5 ঘন্টা, অনেকগুলো ডিজাইন করতে হবে, সাথে নাকি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। টিউশনি থেকে ভালো হবে না। আহির বলল, দিনে তো পারবি না, তার মানে রাতে? আন্টি আপত্তি নেই? আপত্তি করে কি হবে, আমার চাকরিটা লাগবেই। নিখিল বলল, ওকে অল দ্য বেস্ট। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি। সব নোট আমাদের কাছ থেকেই পাবি। এখন বল, কেঁদেছিস কেন? কোনো সমস্যা? কাল বিয়েতে আসবি না? আন্টিকে রাজি করিয়েছিস? বলা হয়নি, বলবো। মেহু আর শান্ত। মেহুল বলল, বাবা যেতে দেবে জুজু, আর শান্ত গেলে। শান্তা বলল, আমারও দাদির জন্য সমস্যা নেই, বাবাকে রাজি করাতে পারলেই হয়ে যাবে। জাইনের ফোনের সামনে হঠাৎ নিহাতকে দেখা গেল, তারপরই টুস করে কেটে গেল। সবাই বোকা চোখে একে অপরের দিকে চাইল। মেহুল বলল, নিহাত ফোনটা কেটে দিল নাকি? নিখিল বল, হিংসুটে মহিলা, আমাদের গ্রুপেও নেই, তাই হিংসে হয়। জাইন কিছু পর আবারও জয়েন করলো। বলল, ভাই নিহাদের জন্য একটা ছেলে খোঁজ লাগা, শ্বশুরবাড়ি পাঠাইয়া দে। ওর জ্বালা আমি অতিষ্ঠ। পড়া আর পড়া। ফোনটা কেটে দিলে এক্ষুনি দেখলি? নিখিল বলল, বনবাসে পাঠিয়ে দে, সন্ন্যাসীর বউ হয়ে ফিরে আসুক। সবাই হেসে উঠল একসাথে। সুজনা মন খারাপটা কমে এলো। মন খারাপের সময় বন্ধুগুলো ভালোই উপশম। এখন মায়ের মান ভাঙাবে কি করে? মাটা তার বড্ড জেদি। সেই রাতে মা মেয়ের ভাত খাওয়া হলো না। মান অভিমানের পাল্লা পড়ে দুজনেই কেউ কারো সাথে যেচে কথা বলল না। মায়ের মন পুড়ল মেয়ের জন্য, মেয়ের মায়ের জন্য। তাদের লড়াই তো একে অপরকে ভালো রাখা। সকাল সকাল নামাজ কালাম পড়ে চা বসিয়ে দিয়েছে সুজনা। মায়ের মুড ভালো দেখলে নিখিলে ভাইয়ের কথা
পেরে দেখবে। গিফটের টাকার চিন্তা নেই, সব বন্ধুরা মিলে ডিনার সেট দেবে ভেবে নিয়েছে। মেহুল, জাইন আর আহির দিয়ে দিয়েছে সব টাকা। শান্তা আর সে পরে দিলেই চলবে। আপাতত মাকে রাজি করানোটা বড় বিষয়। মেয়েটাকে চা বানাতে দেখে সাজিয়া বেগম কোরআন তেলাওয়াতে বসেছেন। সাইমের রোজ ঘুম ভাঙে মা বোনের তেলাওয়াতের মধুর সুরে। আজ মায়ের তেলাওয়াত শুনে উঠে পড়ল সে। মা কতবার করে বলেছিল নামাজটা কন্টিনিউ করতে। সে সকালে নামাজটা কভু পড়তে পারে না। ব্রাশের পেস্ট লাগিয়ে রান্নাঘরের দিকে গেল সে। মা মেয়ে তো কাল রাতে মান অভিমান করে না খেয়ে ঘুমালো। আজ কি খবর? সুজনা চা বানাতে দেখে বলল, আম্মার সাথে বলেছিস? সুজনা ছোট্ট করে আওয়াজ করল, না। আম্মা কাল রাতে খুব কেঁদেছে। কি বলিস? খুব কেঁদেছে? সাইম মাথা দুলালো। খুব। আমি বিয়ে করে চলে গেলে তুইও খুশি হবি। ওরা অনেক বড় লোক, তুই ওখানে থাকলে আমার নিশ্চিত হবে। আর এটাও আমার খুশি। বড়লোকদের খুব সুখ। আমি অত সব বুঝি না। আম্মা তোকে বলেছে জাস্ট মত দিতে। আচ্ছা, ওরা আমার মত মানবে? মানলে সমস্যা নেই। সত্যি আমাকে বল, কোনো লাভ নেই। কেউ এসব উদ্ভট শর্ত মানবে না। আমি এমন কে যার কথায় তারা উঠবস করবে? ওনাদের মেয়ের অভাব হবে না। এত কিছু জানি না, আমি আম্মাকে বলে আসি। সাইম চলে গেল। সুজনা চা বানানো শেষ করতে মা এলো রান্নাঘরে। গম্ভীর ভাবটা কেটে গেছে। স্বাভাবিকভাবে চায়ের কাপে চা ঢেলে নিতে নিতে বলল, তাহলে সাইম যেটা বলো সেটাই হবে? সুজনা কিছু বলতে যাবে তার আগে সাজিয়া বেগম বললেন, কথা নড়চড় পছন্দ করি না আমি। সুজনা চুপ করে রইল। মায়ের সাথে এ কেমন দূরত্ব বেড়ে যাচ্ছে তার। আমি কি নিখিল ভাইয়ের বিয়েতে যেতে পারবো? আজ মেহেদি সন্ধ্যা, ওরা বোধহয় আসবে সন্ধ্যায়। একসাথে যাচ্ছি। কে কে যাচ্ছে? মেহুল আর শান্তা ও যাচ্ছে। যাওয়া যাবে, তবে সাবধান। আর কোনো সম্বন্ধ আসলে তখন দোষ না জানি আমার হয়। আম্মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? উনি কথাটা শোনার আগে বেরিয়ে গেলেন। বিয়ের এই সেট প্ল্যান যেন কেউ ক্যাম্পাসে গেল না। বৃহস্পতিবার দিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল। সুজনা টিউশনির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাড়াতাড়ি ফিরতে সে আজ। তারপর বন্ধুদের আসলে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যাবে। যদিও আজ টিউশনিতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওই বাড়ির মানুষগুলো সে আপন করে নিয়েছিল স্বল্প দিনে, তাই বলে সম্বন্ধ নিয়ে যেতে হবে। ভিতরে ভিতরে একটা ক্ষোভ ফুসে উঠছে। না, সে উগ্র নয়, কবু একদম চুপচাপ থাকবে। বাড়িটা গেটের সাথে লাগোয়া ফুল গাছটা প্রাচীর টপকে বেরিয়ে গেছে। এপাশ ওপাশ দুপাশে গোলাপি রঙা ফুলগুলো বিছিয়ে থাকে। দূর থেকে দেখতে সুন্দর লাগে। অবশ্য লাগবে না কেন, তাদের প্রতি যা যত্নশীল বাড়িটির ছোট কর্তার। সুজনা যখনই বাড়িটার আশেপাশে থাকে মনে হয় কোনো স্বর্গ। কেমন এক অদ্ভুত সুখানুভব হয়। বুকের ভিতর টিপ টিপ করতে থাকে অনবরত। দূরদর্শী মন কত কিছুই ইঙ্গিত ইশারা করে। লজ্জা আড়ষ্টতায় ভিতরে ভিতরে ঘৃণা হয় নিজের উপরে। লোভী মনে হয় নিজেকে। মনে মনে প্রার্থনা করে যা তার হওয়ার নয় সেসবের প্রতি তার যেন লোভ না জন্মে। পা টিপে টিপে যেতে যেতে সে থমকালো। তাকে দেখে যার কথা ভাবতে গেল দ্বিধায় পড়ে যায়। অবশ্যই বাড়িতে আসা বন্ধ হলে সব দ্বিধা কেটে যাবে। আর মাত্র একটা দিন, তারপর থেকে সে আসবে না। ঘাড় ঘুরাতেই সুজনাকে দেখে কৌতূহলী চোখ চাইল অভিক। হাতে কাদা লেগে আছে। কাদা মিশ্রিত হাতে উল্টো পিঠে কপাল মুছে এগিয়ে এলো। জারটা সুজনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পানি ঢেলে দিন। সুজনা বিনা দ্বিধায় জারটা নিয়ে পানি ঢেলে দিল। আবির হাত ধুতে ধুতে বলল,
চোখে সমস্যা বাড়ছে মনে হচ্ছে। কেন? আপনাকে আজকাল ক্যাম্পাসে দেখছি না। আমি যাইনি। যাননি কেন? ও এমনি। আপনি সব এমনি করেন? এবার কিছু অন্তত কারণ দেখানোর জন্য হলেও করুন। আচ্ছা, হাত ধোয়া শেষে হতেই হাত ঝাড়া দিল আবির। মুখে পানি ছিটে পড়তেই সুজনা চোখ খিচে বন্ধ করতে আবির হেসে উঠল। তার পুরো সাজের বেলা এলোমেলো, এলেবেলে, অগোছালো করে দেওয়া মেয়েটাকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে। এই গোছালো পরিপাটি নিয়ম শৃঙ্খলার শিকল ছেড়ে সময়টুকুতে একটু আগোছালো হতে ইচ্ছে করে। দোষ তার নয়, দোষ মেয়েটার, ভারী দোষ। সে বৃষ্টি ভেজা দিনটার দোষ, সেগুন বাগিচায় লাল দিঘিটার দোষ, নীল শাড়ি নীল চুড়ির দোষ, চুলে গোজা বকুল ফুলের দোষ, ভয় লজ্জা মিশ্রিত বোকা বোকা মোটা কাজল কালো চোখ দুটোর দোষ। মোট কথা, সুজনা মেয়েটারই একটা দোষ, আর দোষটা তার। কিছু কিছু গল্প আছে যেগুলো পড়লে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। এই গল্পটি এর মধ্যে অন্যতম। আশা করি গল্পটি ভালো লাগলে লাইক করবেন।